হাই ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব ক্লাস 9 জিওগ্রাফি দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ। এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম আরও ভিডিও দেখার জন্য। তো এই অধ্যায়ের মাধ্যমে আমরা জানব পাত সংস্থান তত্ত্ব এবং ভারতের প্রধান প্রধান ভূপ্রাকৃতিক বিভাগসমূহ। তো পাত সংস্থান তত্ত্বে ভূপদার্থবিদ জে.টি. উইলসন সর্বপ্রথম পাত সংস্থান তত্ত্বটি তুলে ধরেন। তিনি সর্বপ্রথম পাত শব্দটি ব্যবহার করেছিলেন। আর এই তত্ত্ব অনুসারে যে 1968 খ্রিস্টাব্দে লা পিচু এই তত্ত্বটি প্রথম সরলভাবে ব্যাখ্যা করেন, তাই তাকে লা পিচুকে পাত সংস্থান তত্ত্বের জনক বলা হয়। তো আমাদের পৃথিবীর মধ্যে যে পাত সংস্থান তত্ত্ব অনুসারে আমাদের পৃথিবী প্রধানত 7টি পাত দ্বারা গঠিত। তো পৃথিবীর প্রধান 7টি পাত হলো যেমন প্রশান্ত মহাসাগরীয় পাত, ইউরোপীয় পাত, উত্তর আমেরিকা পাত, দক্ষিণ আমেরিকা পাত, অস্ট্রেলিয়া পাত, আফ্রিকা পাত এবং অ্যান্টার্কটিকা পাত। তো আমরা যদি এই পাতগুলি কোথায় কোথায় অবস্থান করে আছে সেটা আমরা একটি ম্যাপের সাহায্যে যদি দেখি, তাহলে প্রথমত যেমন এই হচ্ছে আমাদের ওয়ার্ল্ডের ম্যাপ, মানে পৃথিবীর ম্যাপ। এই পৃথিবীর ম্যাপের মধ্যে প্রথম এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় পাত, তারপরে এটা হচ্ছে ইউরোপীয় পাত, তারপর হচ্ছে উত্তর আমেরিকা পাত, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা পাত, অস্ট্রেলিয়া পাত, আফ্রিকা পাত এবং অ্যান্টার্কটিকা পাত। এভাবে প্রধান প্রধান 7টি পাত নিয়ে আমাদের পৃথিবী গঠিত। তারপর ভূবিজ্ঞানীরা পাত সংস্করণের এই প্রক্রিয়াকে 3টি ভাগে ভাগ করেছেন, যেটা পাত সীমান্তটাকে 3টি ভাগে ভাগ করেছেন। প্রথম পার্টে রয়েছে অভিসারী পাত সীমান্ত। আর এই অভিসারী পাত সীমান্ত কীভাবে গঠিত হয় আমরা তা দেখব। অভিসারী যখন দুইটি পাত পরস্পরের মুখোমুখি অগ্রসর হয় তখন অভিসারী পাত সীমান্ত গড়ে ওঠে। তারপরে দ্বিতীয়ত হচ্ছে প্রতিসারী পাত সীমান্ত। আর এই প্রতিসারী পাত সীমান্ত কীভাবে গড়ে ওঠে, যখন দুইটি পাত পরস্পর থেকে দূরে সরে গিয়ে প্রতিসারী পাত সীমান্ত গড়ে ওঠে। তৃতীয়ত হচ্ছে নিরপেক্ষ পাত সীমান্ত। আর যখন দুটি পাত পাশাপাশি সঞ্চালিত হয় তখন তা নিরপেক্ষ পাত সীমান্তের সৃষ্টি করে। এভাবে পৃথিবীর যে পাতগুলি প্রতিসারী পাত সীমান্ত, অভিসারী পাত সীমান্ত, প্রতিসারী পাত সীমান্ত এবং নিরপেক্ষ পাত সীমান্ত অনুসারে এক একটা এক এক দিকে মুভমেন্ট করে থাকে। তারপরে ভারতের প্রধান প্রধান ভূপ্রাকৃতিক বিভাগগুলি আমরা যদি দেখব, তো ভূপ্রাকৃতির গঠন অনুসারে ভারতে প্রধানত 6টি ভাগে ভারতকে ভাগ করা হয়। যথা প্রথম হচ্ছে যেমন হিমালয় পার্বত্য অঞ্চল, তারপরে উত্তরের বিশাল সমভূমি অঞ্চল, তারপরে উপদ্বীপীয় মালভূমি ও উচ্চভূমি অঞ্চল, ভারতের মরু অঞ্চল, তারপরে হচ্ছে উপকূলীয় সমভূমি অঞ্চল এবং দ্বীপপুঞ্জসমূহ। এভাবে ভারতের প্রধান ভূপ্রাকৃতিক বিভাগকে আরও 6টি ভাগে ভাগ করা হয়। এই 6টি ভাগকে আমরা যদি ভালোভাবে বুঝতে চাই, যেমন এটা হচ্ছে যেমন হিমালয় পার্বত্য অঞ্চলটা কীভাবে গঠিত হয়েছে আমরা তা দেখব। হিমালয় পার্বত্য অঞ্চল ভারতবর্ষের এই ম্যাপের মধ্যে যদি আমরা দেখি, ঠিক এই সাইডটা হচ্ছে আমাদের হিমালয় পার্বত্য অঞ্চল। তারপর এই হিমালয় পার্বত্য অঞ্চলটা কীভাবে গঠিত হয়েছে আমরা আরেকটি ম্যাপের সাহায্যে দেখব। এই যে ঠিক উপরের সাইডে যেটা জম্মু কাশ্মীর এবং অরুণাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, তারপরে হচ্ছে নেপাল টেপাল নিয়ে যেটা গঠিত হয়ে আছে, এই যে স্তরটা, এই স্তরটা ফার্স্ট যে উপরের স্তর, এই হচ্ছে এই স্তরটা, এটা হচ্ছে ঠিক উপরের স্তরটা হচ্ছে হিমাদ্রি হিমালয়, যাকে হিমাদ্রি হিমালয় বলা হয়। আর এই পর্বতগুলি গড়ে ওঠে প্রায় 6000 মিটার উঁচু, সব সময় বরফে ঢাকা থাকে। এগুলি গ্রানাইট দিয়ে তৈরি হয়। তারপরে নিচের পার্ট, সেকেন্ড পার্টটা হচ্ছে এই পার্টটা, যাকে বলা হয়েছে হিমালয়। এর উচ্চতা থাকে, মানে এই স্তরের যে পর্বতগুলি উচ্চতা থাকে 3700 থেকে 3500 মিটারের মধ্যে। তারপরে নিচের স্তরে যেটা একদম নিচের স্তর, যেটাকে বলা হচ্ছে শিবালিক হিমালয়। আর এই শিবালিক হিমালয়ে পর্বতগুলি সাধারণত 900 থেকে 1100 মিটারের মধ্যে। এই পর্বতগুলি বিশেষ করে পলিমাটি দিয়ে তৈরি হয়ে থাকে।
তারপর আমরা ভারতের যে হিমালয় পর্বতটাকে এরিয়া ওয়াইজ আরও তিন যে এরিয়া ওয়াইজ 4টি ভাগে ভাগ করা হয়। কীভাবে ভাগ করা হয় তা আমরা দেখব। প্রথমত হচ্ছে ভারতের যে পাকিস্তানের উপর দিয়ে যে নদীটা প্রবাহিত হচ্ছে যাকে বলা হচ্ছে সিন্ধু নদী। সিন্ধু নদী আর ভারতবর্ষের মধ্যে দিয়ে যেটা শতদ্রু নদী আমরা দেখছি, দুইটা নদীর মাঝখানে যেই ভাগটা সেটা হচ্ছে ঠিক এই জায়গাটা হচ্ছে পাঞ্জাব হিমালয়। আর এই শতদ্রু নদীর থেকে এখানে কালী নদী পর্যন্ত এই যে এরিয়াটা হচ্ছে আমাদের কুমায়ুন হিমালয়। আর এই শতদ্রু নদীর পরে কালী নদীর পরে কালী নদী থেকে আরেকটা নদী আছে এখানে, এই হচ্ছে একটা হচ্ছে তিস্তা নদী আর একটা হচ্ছে আসামে দেহং নদী। তো তিস্তা নদী থেকে কালী নদী পর্যন্ত এই মাঝ বরাবর যেটা আছে এটা হচ্ছে আমাদের নেপাল হিমালয়। আর তিস্তা নদী থেকে আসামের দেহং পর্যন্ত যেটা রয়েছে এই মাঝ বরাবর এই জায়গাটা হচ্ছে আমাদের আসাম হিমালয়। এভাবে এরিয়া ওয়াইজ হিমালয় পর্বতকে আরও 4টি ভাগে ভাগ করা হয়ে থাকে। তারপরে ভারতের ভূপ্রকৃতির আরেকটি প্রধান বিভাগ হচ্ছে উত্তরে বিশাল সমভূমি। তো উত্তরে বিশাল বিশাল সমভূমিটা আমরা যদি ম্যাপের সাহায্যে দেখি, মানে ভারতের পশ্চিম দিক থেকে পূর্ব দিক পর্যন্ত রাজস্থান থেকে প্রায় নাগাল্যান্ড, আসাম, এই পূর্ব দিকের যে রাজ্যগুলি আছে এখান পর্যন্ত বিস্তৃত আছে। এর দূরত্ব প্রায় 2400 কিমি এবং এর চওড়াটা হবে 240 থেকে 320 কিমি, মানে এর চওড়া। এভাবে ভারতের যে উত্তর বিশাল সমভূমি সেটা বিস্তার লাভ করেছে। আমরা যদি পিকচারের মাঝে দেখি এভাবে এখানে প্রচুর পরিমাণে ফসল উৎপাদন হয় সমভূমিতে। তারপর বৃষ্টিপাত প্রচুর হয়, তাই ফসল ভালো হয় এখানে। আর এখানে যে সমভূমি বিশেষ করে সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র নদীর সমূহের পলি দ্বারা গঠিত হয়েছে, তাই এখানে উৎপাদনটা কৃষিক্ষেত্রের জন্য খুবই উপকারী। আর এই উত্তরে বিশাল সমভূমিটাকে আবার 3টি ভাগে ভাগ করা যায়। যেমন আমরা যদি এই ম্যাপের সাহায্যে দেখি, এই পার্টটা হচ্ছে এই পার্টটা হচ্ছে আমাদের পাঞ্জাব সমভূমি। 3টা ভাগে ভাগ করা প্রথম পার্টটা হচ্ছে পাঞ্জাব সমভূমি। তারপরে যেটা উত্তরপ্রদেশ নিয়ে অবস্থিত যেটা হচ্ছে গাঙ্গেয় সমভূমি, যেটা গঙ্গা নদীর পার্শ্ববর্তী এলাকা। তারপরে এই সাইডটা হচ্ছে যেটা এই সাইডটা হচ্ছে ব্রহ্মপুত্র সমভূমি। আর এই সমভূমিটা ব্রহ্মপুত্র নদীর অঞ্চল নিয়ে গঠিত হয়েছে। তো এভাবে উত্তরের বিশাল সমভূমিকে আরও 3টি ভাগে ভাগ করা হয়। তারপর ভারতের ভূপ্রাকৃতিক বিভাগের আরেকটি গুরুত্বপূর্ণ বিভাগ হচ্ছে উপদ্বীপীয় মালভূমি ও উচ্চভূমি। তা সম্পর্কে আমরা দেখব উপদ্বীপীয় মালভূমি, উচ্চভূমি। তো ভারতবর্ষের ম্যাপে যদি আমরা দেখি উপদ্বীপ, আগে আমাদের বুঝতে হবে উপদ্বীপ কী। যখন কোনো একটি ভূমি তিন দিকে জল ও একদিকে স্থলভাগের সঙ্গে যুক্ত থাকে তখন তাকে উপদ্বীপ বলে। যেমন আমরা ভারতবর্ষের ঠিক নিচের জায়গাটা আমরা যদি লক্ষ্য করি, ঠিক এই জায়গাটা হচ্ছে আমাদের উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। আর এই নিচের জায়গাটা যেমন ভারতে এই দক্ষিণ দিক যেটা দক্ষিণ ভারত একদিকে রয়েছে আরব সাগর, একদিকে রয়েছে ভারত মহাসাগর, অন্যদিকে রয়েছে বঙ্গোপসাগর। এভাবে সমুদ্রের মাঝখানের দিকে নেমে গেছে। তো 3 দিকে জল, একদিকে স্থল, সেই হিসাবে ভারতের এই সাইডটা হচ্ছে উপদ্বীপীয় মালভূমি এবং উচ্চভূমি অঞ্চল। তো ভারতের উপদ্বীপীয় মালভূমির মাঝখান বরাবর এ হচ্ছে উপদ্বীপ মালভূমির চিত্রটা বিশেষ করে কিছুটা এরকম। আর এই উপদ্বীপ মালভূমি ঠিক এটা হচ্ছে নর্মদা নদী। এই নর্মদা নদীর উত্তরাংশ থেকে মালব মালভূমি পর্যন্ত এই অংশটি মধ্যভাগের মালভূমি নামে পরিচিত। উত্তর দিকে আরাবল্লী পর্বত থেকে দক্ষিণ দিকে বিন্ধ্য পর্বত পর্যন্ত এটা হচ্ছে উচ্চভূমি বিস্তৃত। মানে উত্তর দিকে আরাবল্লী পর্বত আটটু উপরে, উত্তর দিকে আরাবল্লী পর্বত থেকে দক্ষিণ দিকে বিন্ধ্য পর্বত পর্যন্ত যেই উচ্চভূমিটা সেটাই উচ্চভূমি বিস্তৃত। আর এই নর্মদা নদীর ঠিক নিচের দিকে যেটা দক্ষিণ দিকে ত্রিভুজ আকৃতি ভূখণ্ডটি হলো দাক্ষিণাত্যের মালভূমি। নর্মদা নদীর ঠিক থেকে নিচে দক্ষিণ দিকে অবস্থিত এটা, যেটাকে বলা হচ্ছে দাক্ষিণাত্যের মালভূমি। তারপরে আমাদের এই ভারতবর্ষের যে প্রধান ভূপ্রাকৃতিক বিভাগের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিভাগ হলো ভারতের মরুভূমি অঞ্চল। তো ভারতের মরুভূমি অঞ্চল এটা বিশেষ করে আমরা যদি ম্যাপে দেখি তাহলে এটা হচ্ছে রাজস্থানের
আরাবল্লী পর্বতের পশ্চিম প্রান্তে, আরাবল্লী পর্বতটা এখানে আছে ঠিক, আমরা যদি দেখি ম্যাপের সাহায্যে, ঠিক এই জায়গার মধ্যে রয়েছে আমাদের আরাবল্লী পর্বত। আর এই রাজস্থান আরাবল্লী পর্বতের পশ্চিম প্রান্তে ভারতের মরুভূমিটি অবস্থিত। আর এই অঞ্চলটি বালুকাময়, পাথুরে মাটি এবং বালিয়াড়ি দ্বারা গঠিত। অতিরিক্ত শুষ্ক জলবায়ু হওয়ায় এই অঞ্চলে নদীগুলি সারা বছর শুষ্ক থাকে, শুধুমাত্র বর্ষাকালে জলপ্রবাহ দেখা যায়। আর এখানে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ থাকে প্রায় 150 মানে 150 সেমি। আর এই ঠিক পশ্চিম সাইড, যে আমাদের আরাবল্লী পর্বতের পশ্চিম দিক, এই সাইডটা হচ্ছে আমাদের ভারতের যে মরুভূমি বা মরু অঞ্চল, যাকে ভারতের থর মরুভূমিও বলা হয়। আর আমরা যদি দেখি চিত্রের মাধ্যমে মরুভূমির যে মানুষরা কীভাবে যাতায়াত করে, মরুভূমি ঠিক এভাবে বালুকাময় দ্বারা আবৃত থাকে। আর এখানকার মানুষরা উটের পিঠে করেই যাতায়াত করে বিশেষ করে, তাই উটকে মরুভূমির জাহাজও বলা হয়। তারপরে ভারতের ভূপ্রাকৃতিক বিভাগের আরেকটি গুরুত্বপূর্ণ বিভাগ হলো উপকূলীয় সমভূমি অঞ্চল। তো উপকূলীয় সমভূমি অঞ্চলটা আমরা বলতে যেমন উপদ্বীপীয় মালভূমি, সমুদ্রের নিকটবর্তী সংকীর্ণ সমভূমি অঞ্চল উপকূলীয় সমভূমি নামে পরিচিত। এটি আরব সাগর থেকে বে অফ বেঙ্গল পর্যন্ত, মানে আমরা যদি দেখি আমাদের এটা হচ্ছে পশ্চিম উপকূলীয় সমভূমি, যেটা আরব সাগর থেকে বে অফ বেঙ্গল পর্যন্ত যে উপকূলটি পশ্চিম দিকে অবস্থিত তাকে মানে পশ্চিমঘাট পর্বতমালা, যেটাকে পশ্চিম উপকূলীয় সমভূমি বলা হয়। আর ঠিক এটা হচ্ছে আমাদের পশ্চিম উপকূল সমভূমি, যেটা আরব সাগরের দিকে রয়েছে। তারপর যে উপকূলটি পূর্ব দিকে অবস্থিত, এটা হচ্ছে পূর্ব উপকূলীয় সমভূমি। এটা হচ্ছে পূর্ব উপকূলীয় সমভূমি, যেটা পূর্বঘাট পর্বতমালা বলা হয়। এভাবে এই পূর্ব উপকূলীয় সমভূমি মানে সমুদ্রের পার্শ্ববর্তী যে এরিয়া, সেটা একদিকে যেমন পশ্চিম উপকূল থেকে পূর্ব দিকে উপকূলের যে সমভূমি, সেটার বিস্তারটা অনেকটা বেশি লক্ষ্য করা যায়। তো পূর্ব উপকূল সমভূমি এবং পশ্চিম উপকূল সমভূমি আমরা যদি আলাদা আলাদাভাবে দেখি, এটাকে যেমন পশ্চিম উপকূল সমভূমিটাকে, এ হচ্ছে পশ্চিম উপকূল সমভূমিকে 3টে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কোঙ্কণ সমভূমি, এটা মুম্বাই থেকে গোয়া পর্যন্ত, মানে মুম্বাই থেকে গোয়া পর্যন্ত এটা বিস্তার লাভ করেছে। তারপরে দ্বিতীয়ত হচ্ছে কন্নড় সমভূমি, এটা হচ্ছে কন্নড় সমভূমি, এটা কর্ণাটকের মধ্যে রয়েছে। তারপর হচ্ছে মালাবার সমভূমি, যেটা কেরল নিয়ে অবস্থিত। এগুলি হচ্ছে মানে পশ্চিম উপকূলীয় সমভূমির 3টা ভাগ। অন্যদিকে যদি আমরা দেখি পূর্ব উপকূলীয় সমভূমি, এদিকটা হচ্ছে উৎকল কোস্ট, তারপর হচ্ছে এই মানে উত্তরাংশ, যেটাকে উত্তর সরকার বলা হয়। তারপর হচ্ছে দক্ষিণাংশ, যেটাকে বলা হচ্ছে করমণ্ডল উপকূল। এভাবে উপকূলগুলিকেও পশ্চিম উপকূল এবং পূর্ব উপকূলকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়ে থাকে। তারপরে আমাদের ভারতবর্ষের ভূপ্রাকৃতিক বিভাগের আরেকটি প্রধান ভূপ্রাকৃতিক বিভাগ হচ্ছে দ্বীপপুঞ্জ। তো ভারতের দ্বীপপুঞ্জগুলি যেমন বিশেষ করে যে স্থানের চতুর্দিকে জল, মানে যে স্থানের চতুর্দিকে স্থল শুধু মধ্যভাগের স্থল, তাকে দ্বীপ বলে। তো আমরা ভারতবর্ষের দ্বীপপুঞ্জে সমূহ বিশেষ করে বঙ্গোপসাগরে অবস্থিত, যেমন আমরা ভারতের ম্যাপে যদি দেখি এভাবে, বঙ্গোপসাগরের মধ্যে যেটা অবস্থিত ভারতের দ্বীপপুঞ্জ সমূহের মধ্যে, যেটা আরব সাগর ও বঙ্গোপসাগরে অবস্থিত। তো আরব সাগরে মালাবার উপকূল পর্যন্ত যে স্থানে লম্বা লাক্ষাদ্বীপ, মানে যেটা আরব সাগরের যে মালাবার উপকূল সন্নিহিত যে স্থানে লাক্ষাদ্বীপপুঞ্জ, ঠিক এই সাইডটা হচ্ছে আমাদের লাক্ষাদ্বীপপুঞ্জ। এখানে লাক্ষাদ্বীপপুঞ্জ অবস্থিত। আরেকটা হচ্ছে বঙ্গোপসাগরে উত্তর দক্ষিণে মালার মতো সম্প্রসারিত, বঙ্গোপসাগরের উত্তর দক্ষিণে ঠিক এই জায়গাটা হচ্ছে আমাদের মালার মতো যেটা দেখতে, এগুলি হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। তো এই দ্বীপপুঞ্জগুলি একটা হচ্ছে লাক্ষাদ্বীপপুঞ্জ আর একটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আমরা যদি আরেকটা এর দ্বীপপুঞ্জের ভিউ যদি দেখি, দেখো যেমন এ হচ্ছে লাক্ষাদ্বীপপুঞ্জ আর এদিকে হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, দেখতে খুবই সুন্দর। তো
তো কেরলের পশ্চিম দিকে সমুদ্রের উপর 36টি ছোট ছোট দ্বীপ নিয়ে লাক্ষা দ্বীপপুঞ্জ গঠিত। আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জটা হচ্ছে বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্বে, আর মানে বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্বে অংশে 204টি দ্বীপ নিয়ে আন্দামান ও 19টি দ্বীপ নিয়ে নিকোবর দ্বীপপুঞ্জ গঠিত। তো ভিডিওটি সম্পূর্ণটা দেখার জন্য আবারও ধন্যবাদ। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক বাটন দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এরকম আরও অনেক ভিডিও আসবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।